জয় হিন্দ দোস্ত, সবাইকে সুস্বাগতম জানাই আজকের আমাদের শেয়ার মার্কেট অ্যানালাইসিস সেশনে। আজকে আমরা এই যুদ্ধের মধ্যে এমন একটি শেয়ারকে নিয়ে আলোচনা করতে চলেছি যে শেয়ারটি এমন একটি কোম্পানি যেটা আমাদের এই যে ড্রোন অ্যাটাক এবং বিভিন্ন রকম যে ইন্ডিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম সম্পর্কে আপনারা নিউজের মাধ্যমে বা আর্টিকেলের মাধ্যমে পড়ছেন এবং আপডেট নিচ্ছেন, এবং সেই ইন্ডিয়ান যে ডিফেন্স সিস্টেম, এয়ার ডিফেন্স সিস্টেম পার্টিকুলারলি যে ড্রোন অ্যাটাক হচ্ছে এবং সেই ড্রোনকে যে পরাস্ত করে নামিয়ে দেওয়া, সেই পার্টিকুলার কোম্পানিটা নিয়ে আলোচনা করব। এবং সেই কোম্পানিটা এই ড্রোনকে প্রতিহত করে এবং নামিয়ে দেয় এবং সেটা দেশকেও সুরক্ষা দেয় এবং দেশের বাইরে সে ওই অ্যান্টিড্রোন সিস্টেম এক্সপোর্টও করে। তো আজকে এমন একটি কোম্পানিকে নিয়ে আমরা আলোচনা করতে চলেছি যেটা ফিউচারিস্টিক একটি কোম্পানি, এবং আমরা আশা রাখি এই কোম্পানিটা আগামী দিনে একটা ভালো পারফরমেন্স করবে। তো আমরা একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে আজকের দিনে দাঁড়িয়ে যদি যুদ্ধ হয় এবং যুদ্ধ যে হচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে, যে যুদ্ধটি হচ্ছে সেই যুদ্ধের মধ্যে মেনলি যেটা আমাদের কাজে আসছে বা যেটা ওরাও আমাদের উপরে যেটা অ্যাটাক করছে সেটা কি বলুন তো, সেটা হচ্ছে ড্রোন। এই ড্রোন দিয়ে কিন্তু আমরা প্রতিটা সময় কিন্তু এই ড্রোনগুলো আমাদের দিকে ভেসে আসছে এবং সেই ড্রোনকে প্রতিহত করার জন্য কিন্তু বিভিন্ন রকম, ধরুন আমরা যে রাশিয়ার যে AS-400-এর কথা বলছি এবং অ্যান্টি ড্রোন সিস্টেমের কথা বলছি, সেগুলো কাজ করছে। তো এই অ্যান্টি ড্রোন যে স্টকগুলো আছে, সেই অ্যান্টি ড্রোন স্টকগুলো কিন্তু আগামী দিনে কিন্তু একটা যথেষ্ট বড় একটা পারফরমেন্সের মধ্যে যেতে চলেছে। তো এমনই একটি কোম্পানিকে নিয়ে আজকের ভিডিওতে আমরা অ্যানালাইসিস করব, এবং যার মার্কেট ক্যাপ দেখে আমরা বুঝতে পারছি 12,698 কোটি টাকা, মানে এটা একটা স্মল ক্যাপ কোম্পানি। এবং তার কারেন্ট মার্কেট প্রাইস যদি আমরা তুলনা করি তাহলে দেখতে পাবো 1,406 টাকা তার কারেন্ট মার্কেট প্রাইস, এবং তার ইন্টেন্সিক ভ্যালু হচ্ছে 1,021 টাকা। তার মানে হচ্ছে ফান্ডামেন্টালি তার যা ভ্যালু হওয়া উচিত তার থেকে 400 টাকা প্রিমিয়ামে আমাদেরকে কিনতে হচ্ছে। সেই প্রিমিয়ামটা এমন কিছু না, যখন আমাদের অ্যানালাইসিস করব তখন বুঝতে পারবো। এবং স্টকের প্রাইস টু আর্নিং রেশিওর সাথে যদি আমরা তুলনা করি ইন্ডাস্ট্রিপির, তাহলে আমরা দেখতে পাবো এমন কিছু কিন্তু ওভার ভ্যালুয়েশন জোনে নেই, কারণ এই প্রাইসটা কিছুদিনে একটা বড় মোমেন্টামে গেছে। তার কারণ যখন মার্কেট কিছুদিন আগে ট্যারিফের জন্য পড়ছিল, এবং এই দেশটা এই স্টকটি কিন্তু আমাদের দেশে যেমন ডোমেস্টিক বিজনেস করে, তার পাশাপাশি কিন্তু ইউএসএও কিন্তু বিভিন্ন রকমের সিস্টেম ড্রোন রিলেটেড সার্ভিস প্রোভাইড করে। সেই জন্য কিন্তু ইউএসএ ট্যারিফের জন্য কিন্তু এই স্টকে কিন্তু একটা বড় ডাউনফল দেখতে পাওয়া গিয়েছিল, এবং তাই সেই ডাউনফলের পর থেকে কিন্তু আমাদের টেকনিক্যাল ইন্ডিকেটর থেকে বাউন্স ব্যাক করে উঠে যায় এবং বর্তমানে 1400 টাকায় আসছে। তো আমরা দেখতে পাবেন যে লাস্টে কিন্তু নেমেছিল 52 উইকে কিন্তু 894 টাকা, এবং এই 894 টাকা থেকে কিন্তু এখন 1406 টাকা বিলং করছে, এবং সে হাই লাগিয়েছে কিন্তু 2,628 টাকা। তার মানে মোটামুটি বোঝা যাচ্ছে যে কোম্পানির যে প্রাইসের যে রেডিয়াস, সেই রেডিয়াসটা কতটা। এবং আমরা যদি কথা বলি সেই কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড সম্পর্কে, তাহলে আমরা দেখতে পাবো 46% কিন্তু ক্যাপিটাল এমপ্লয়েড আছে, যেটা একটা ভালো। এবং রিটার্ন অন ইকুইটি দেখতে পাচ্ছি আমরা 33%, যেটাও কিন্তু একটা ভালো দিক দেখায়। এবং তার সাথে কোম্পানির যে সবথেকে যেটা বেটার পয়েন্ট আমার মনে হয়েছে, অ্যাজ আ ডিফেন্স কোম্পানি কিন্তু যেটা একটা ক্যাপিটাল এক্সটেন্সিভ বিজনেস, তো সেখানে ক্যাপিটালের যে ক্যাশটা থাকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং এই কোম্পানিতে প্রায় 1100 কোটি টাকার উপরে কিন্তু ক্যাশ থাকতে দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে ডেট আছে মাত্র 62 কোটি টাকা, মানে একদম নগণ্য বলতে গেলেই চলে। তো এর উপর ভিত্তি করে আমরা দেখতে পাচ্ছি হাতে যেহেতু একটা হিউজ ক্যাশ আছে, তো সেহেতু কিন্তু একটা বেশ ভালো ভবিষ্যৎ কিন্তু এই অ্যান্টিড্রোন সিস্টেম কোম্পানিটির উপরে রয়েছে। সেই জন্যই কিন্তু আপনাদের সামনে তুলে এনেছি। এছাড়াও কোম্পানির কাছে কিন্তু কারেন্ট রেশিও যারা জানেন না তাদেরকে শর্টে বলে দিই, এটা আমাদের এমন একটি রেশিও যেটা আমরা বোঝে আমাদের হাতে কতটা ক্যাশ পড়ে আছে। ক্যাশ কিন্তু অত্যাধিক প্রায় 7x এর কাছে ক্যাশ পড়ে আছে, যেটা কিন্তু একটা যথেষ্ট বেশি ক্যাশ পড়ে থাকা এবং ভবিষ্যতের বিভিন্ন রকম প্রজেক্টের মধ্যে ইনভলভমেন্ট হতে কিন্তু সাহায্য করা। এর পাশাপাশি যদি আমরা দেখতে চাই যে কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট এখনও পর্যন্ত কিন্তু লাস্ট কোয়ার্টারে কিন্তু আমাদের রেজাল্ট এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। আগামী দিনে আসলে ডেফিনেটলি আপনাদের সামনে তুলে ধরবো ডিটেল অ্যানালাইসিসের মাধ্যমে। তবে ডিসেম্বর 2024 পর্যন্ত কোয়ার্টারের ডাটা এসেছে, এবং সেই ডাটায় আমরা দেখতে পাবো যে কোম্পানির কিন্তু মার্জিনে কিন্তু কন্টিনিউয়াসলি কিছু
কোয়ার্টার ধরে ইম্প্যাক্ট হচ্ছিল, কারণটা কি, তার কারণটা হচ্ছে কোম্পানি এখন টোটালি R&Dর উপরে আছে। কারণ আপনারা জানেন এই ডিফেন্স সেক্টরটাই হলো এমন একটা সেক্টর, এখানে বিভিন্ন রকম R&D করতে হয় কোম্পানিকে, না করলে এই যে যেমন ধরুন S-400টা যে এত ভালো কাজ করছে, সারা বিশ্ব দেখছে যে জম্মু কাশ্মীরের শ্রীনগর থেকে শুরু করে আপনার গুজরাট পর্যন্ত S-400টা পুরো একাই এয়ার ডিফেন্সটা কভার করছে। তাহলে এটা একটা বৈশ্বিক মার্কেটে বলুন বা বৈশ্বিক যে দেশগুলোর কাছে একটা নিউজ যাচ্ছে যে S-400 কতটা পাওয়ারফুল। এবার ধরুন যে দেশটা তার পার্শ্ববর্তী দেশে S-400 আছে, সেই দেশটা ডেফিনেটলি ভাববে যে আমার যে মিসাইল হবে বা আমার যে ফাইটার জেট হবে বা আমার যে ড্রোন হবে, ফাইটার ড্রোন হবে বা যেগুলো হচ্ছে আপনার ডেস্ট্রয়ার ড্রোন হবে, সেই সমস্ত ড্রোনগুলোকে এমন হতে হবে যে এই S-400কে ব্রিচ করতে পারে। তাহলে তারা সেরকম টেকনোলজির উপরে R&D করবে এবং সেখানে S-400ও ভাববে আমার ক্যাপাসিটিটা কীভাবে আমি আরও বেটার করতে পারি, আরও কীভাবে আমার লুফোলগুলোকে বোঝাতে পারি। তাই R&D করাটা একটা বড় জিনিস ডিফেন্স স্টকের মধ্যে, সেটা আপনাদেরকে আগে জানতে হবে বিজনেসের স্ট্রাকচারটাকে। তো সেইখান থেকে দাঁড়িয়ে তার যে মার্জিন যথেষ্ট ভালো মার্জিনে দাঁড়িয়ে আছে এবং কোম্পানির যে ম্যানেজমেন্ট সে নিজেও বলেছে যে এই মার্জিনটা যে কমছে তার একটাই কারণ, সেটা হচ্ছে R&D। এবং R&D করে তারা একটা নতুন অ্যান্টিড্রোন সিস্টেম এবং একটা স্পেশালাইজড গান তারা বানাতে চলেছে এবং তার জন্য ইম্প্যাক্টটা পড়ছে। তবে কোম্পানি যদি দেখি যে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট ইয়ারলি হিসেবে, তাহলে আমরা দেখতে পাবো ডেফিনেটলি যে কোম্পানিটা আজকে 2022 সালে 70 কোটি টাকার কাছে রেভিনিউ জেনারেট করতো, 2023 সালে 219 কোটি টাকার কাছে রেভিনিউ জেনারেট করতো, 2024 সালে সেখানে 440 কোটি টাকা হলো এবং এখনও পর্যন্ত 790 কোটি টাকাতে কিন্তু দাঁড়িয়ে আছে। এখনও লাস্ট কোয়ার্টারের ডাটা আমরা দেখতে পাচ্ছি না এর মধ্যে। তার মানে আমরা বুঝতে পারছি যে কোম্পানি কিন্তু একটা বেশ ভালো রেভিনিউ গ্রোথ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, এর সাথে সাথে কিন্তু তার শেয়ার প্রাইসও কিন্তু গ্রোথ দেখা গেছে। এই জন্যই কিন্তু সে 2600তে হাই লাগিয়েছিল, তারপরে মার্জিনটা খারাপ হওয়ার কারণে সে কিন্তু আস্তে আস্তে নিচের দিকে এসছে এবং তার সাথে ট্যারিফটাও একটা এক্সট্রা এফেক্ট করেছে। মোদ্দা কথা বলতে গেলে আমরা দেখতে পাবো যে কোম্পানিটা কিন্তু তার ব্যাক হিস্ট্রি যখন পড়বো অনেক পুরনো কোম্পানি, মেন হচ্ছে তারা প্রথম থেকেই ড্রোন রিলেটেড সমস্ত কিছুতে যুক্ত ছিল, এখন তারা অ্যান্টিড্রোনটা বেশি স্পেশালাইজড করেছে এবং সেই অ্যান্টিড্রোনের উপরে বিভিন্ন রকম কাজ করছে। তাই এই জন্য কিন্তু অ্যান্টিড্রোন সিস্টেমটা আরও স্ট্রং করছে এবং সেই পোর্টফোলিওটা স্ট্রং হওয়ার কারণে তার নিট প্রফিটের মধ্যে কিন্তু আজ 50 কোটি টাকা থেকে কিন্তু 130 কোটি এবং আজকের দিন দাঁড়িয়ে 223 কোটি টাকা পর্যন্ত কিন্তু নিট প্রফিটে দাঁড়িয়ে আছে। এবং এই প্রফিটটা দেখে ডেফিনেটলি বুঝতে পারছেন যে কোম্পানির ফিউচারে যে গ্রোথ অপরচুনিটি সেটা কতটা বেশি হতে পারে সেটা আমরা বুঝতে পারছেন। এর পাশাপাশি যদি দেখেন যে কোম্পানির ব্যালেন্স শিট যদি চেক করেন, তাহলে আমরা দেখতে পাবেন যে ইকুইটি ক্যাপিটালে রিসেন্টলি চেঞ্জ হয়েছিল কিছুটা, তার কারণ তারা ফান্ডের প্রয়োজন পড়েছিল বলে তারা ইকুইটি ক্যাপিটালে চেঞ্জ হয়েছিল, এছাড়া কিন্তু সেভাবে কিন্তু কোনো চেঞ্জ নেই। অর্থাৎ দেখা যাচ্ছে যে ব্যবসার যে মালিক সে এখনও পর্যন্ত এফিসিয়েন্সির সাথে কাজ করতে পারছে ওনাদের ফান্ড নিয়ে, এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানির বড়োইং কিন্তু সেভাবে ছিল না। এবছর আমি বললাম যে R&Dর জন্য ম্যানেজমেন্ট অলরেডি বলে দিয়েছে যে R&Dর উপরে আমরা খরচা করতে চলেছি, তো সেখানে কিন্তু একটা লোন নিতে হয়েছে এবং সেই লোনটা এমন কিছু বেশি নয়, তার কারণ আমরা জানি প্রায় 1100 কোটি টাকার উপরে কিন্তু বেশি কিন্তু এখানে প্রায় ক্যাশ পড়ে আছে, তো সেই লোনটা কিন্তু আমাদের কাছে বেশি কিছু না। এরপরে যদি আমরা ক্যাশ ফ্লো নিয়ে কথা বলি, অনেক আছে যারা অ্যানালাইসিস করে কিন্তু ক্যাশ ফ্লোকে দেখে না। ক্যাশ ফ্লো হচ্ছে একটা কোম্পানির বেস, ক্যাশ ফ্লো যদি আমরা না ঠিকঠাকভাবে পড়তে পারি তাহলে কিন্তু কখনোই সম্ভব নয়। যেটা হচ্ছে ক্যাশ ফ্লোর মধ্যে আপনারা দেখতে পাবেন যে অপারেটিং অ্যাক্টিভিটি থেকে আমরা ক্যাশ ফ্লোর মধ্যে যেটা আমরা দেখতে চাইবো সেটা হচ্ছে অপারেশন অ্যাক্টিভিটি থেকে ক্যাশ ফ্লোটা আমরা দেখে নেব। এখানে মিসিং আছে, তো আমরা একটু পরে ক্যাশ ফ্লোটা আমরা দেখে নিচ্ছি, তার আগে আমরা ইনভেস্টমেন্ট যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা আছে সেটা একটু দেখে নিই, তারপর আমরা এটা সাইটে গিয়ে যখন নামটা রিভিল করব সেই নামটাতে আমরা দেখে নেবো ক্যাশ ফ্লো সেগমেন্টটা কী আছে অপারেশন অ্যাক্টিভিটিতে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে প্রোমোটারদের কাছে কিন্তু একটা ভালো অঙ্কের শেয়ার এখনও পর্যন্ত পড়ে আছে, এবং যেহেতু দেখুন আপনারা নিশ্চয়ই জানেন ডিফেন্স সেক্টর মানে সেখানে বড় ফান্ডের প্রয়োজন, ডিফেন্স সেক্টর মানে সেখানে একটা বড় ইনভেস্টমেন্টের প্রয়োজন, সেই জন্য হয়তো ডাইলিউট
ডাইলুট করতে হয়েছে কোম্পানির প্রোমোটারদেরকে, কিন্তু সেখানে দেখতে গেলে আপনারা দেখতে পাবেন যে এখানে ফরেন ইনস্টিটিউশনেরও একটা ভালো নাম্বার সংখ্যক একটা কিন্তু এখানে উপস্থিতি ছিল। কিন্তু রিসেন্টলি যেহেতু ট্যারিফের পরে এবং মার্জিনে ইম্প্যাক্ট হওয়ার পরে সেখানে 3%-এর কাছে একটা ডিক্রিজ দেখতে পাচ্ছেন, ঠিকই কথা, কিন্তু আগামী দিনে এরপরে আরও এই ড্রোন যে ব্যাপারটা যে হলো এখন, তো এখানে গভর্নমেন্টও অনেক বেশি এইটার প্রতি গুরুত্ব দেবে এবং গভর্নমেন্টের দিক থেকেও অনেক বাজেট আসার সম্ভাবনা আছে এই সেক্টরের উপরে, সেগুলো তো আপনারা জানেন নিশ্চয়ই। এবং তার সাথে সাথে আমাদের যে ফরেন বিনিয়োগকারীদেরও কিন্তু এখানে একটা গুরুত্ব বাড়বে বলে আমরা আশা রাখছি এবং এইখানে কিন্তু এটা আরও ইমপ্রুভমেন্ট হবে। এছাড়াও যদি আমরা দেখি যে এইখানে 9.47%-এর কাছে কিন্তু ডিআইএদের একটা হোল্ডিং বেড়েছে এবং 35.10%-এর কাছে কিন্তু পাবলিক শেয়ার হোল্ডিং আছে। এর মধ্যে আমরা অনেক রেপুটেড বিনিয়োগকারীদের কিন্তু আমরা পাবলিক হোল্ডিংয়ে দেখতে পেতে পারি। তো চলুন আমরা এই সমস্ত বিষয়গুলো আমরা এক এক করে দেখে নিই। তো এখানে প্রথমে আমি কি করব, আমরা আগে চলে যাব আমাদের ক্রোম ব্রাউজারে এবং ক্রোম ব্রাউজারে আমরা আগে খুলে নেব জেন টেকনোলজিস। ইয়েস, কোম্পানির নাম হচ্ছে জেন টেকনোলজিস। এতক্ষণ যে কোম্পানিকে নিয়ে আলোচনা করছিলাম এই জেন টেকনোলজিস কোম্পানিটা আমরা দেখতে পাচ্ছেন 1996 সালে ইনকর্পোরেট হয়েছিল এবং কোম্পানির যারা প্রোমোটার আছে তারা তাদের এক্সপিরিয়েন্স অ্যাভভ 20 to 30 ইয়ার্স এবং আপনারা দেখতে পাচ্ছেন যে জেন টেকনোলজির মার্কেট পজিশন অনেক বেশি এবং সে ড্রোনের সিমুলেশনে কাজ করে এবং তার সাথে সাথে আপনারা দেখতে পাবেন যে লাইভ সিমুলেশন থেকে শুরু করে ভার্চুয়াল সিমুলেশন থেকে শুরু করে কমব্যাট ট্রেনিং সেন্টার থেকে শুরু করে সমস্ত কিছুর উপর কাজ করে। তবে তার মেন যেটা সেটা হলো অ্যান্টি ড্রোন সিস্টেম। হ্যাঁ, এই অ্যান্টি ড্রোন সিস্টেমটাই হচ্ছে তার মেন জিনিস। তো এই অ্যান্টি ড্রোন সিস্টেমের মাধ্যমে কিন্তু জেন টেকনোলজি আগামী দিনে একটা বড় পথ হাঁটতে চলেছে এবং তার অর্ডার বুক যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো প্রায় ভালো রকম একটা প্রায় 817 কোটি থেকে প্রায় 1434 কোটি পর্যন্ত কিন্তু লাস্ট অর্ডার বুক আমরা দেখতে পেয়েছি এবং তার মধ্যে 52% এসছে আপনার অ্যান্টি ড্রোন সিস্টেম থেকে এবং 44% এসছে হচ্ছে আপনার Q3 রেজাল্ট অনুযায়ী আমরা দেখতে পাবো 44%, অর্থাৎ অ্যান্টি ড্রোন সিস্টেমের কিন্তু একটা চাহিদা বাড়ছে রেভিনিউয়ের মধ্যে, সেটা দেখা যাচ্ছে এবং ট্রেনিং যে সিমুলেটরগুলো ছিল তাতে কিন্তু একটা চাহিদা কমছে এবং ডোমেস্টিক চাহিদা কমেছে এবং এক্সপোর্টের চাহিদা বেড়েছে। অর্থাৎ বাইরের যে দেশগুলো তারা এই যে কিছুদিন আগে ইসরায়েলের সাথে যুদ্ধ হলো এবং ইসরায়েল যেভাবে অ্যাটাকগুলোকে আটকাচ্ছিল সেই সিস্টেম দেখার পরে তারা কিন্তু অবশ্যই এই ড্রোন বা অ্যান্টি ড্রোন সিস্টেমের উপরে তারা আরও বেশি ক্যাপেক্স করতে চাইছে, সেই জন্য কিন্তু সেখানে এক্সপোর্টের পরিমাণটা বেড়েছে। তবে এখন যে ভারতবর্ষে যে সিচুয়েশান দেখা গেল এবং যেভাবে আপনার ড্রোনগুলো আমাদের দেশে অ্যাটাক করতে থাকলো এবং আমরাও যেভাবে ড্রোন দিয়ে প্রতিঘাত করতে থাকলাম, তাহলে আগামী দিনে আমরা কিন্তু এই জেন টেকনোলজিসেরও কিন্তু ডোমেস্টিক যে পার্সেন্টেজ সেটাও কিন্তু আমরা বাড়তে ডেফিনেটলি দেখতে পাবো। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে দ্য কোম্পানি হ্যাজ R&D সেন্টার ইন হায়দ্রাবাদ এবং রেকগনাইজড বাই DSIR, মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিস দ্বারা তারা রেকগনাইজড এবং তারা কিন্তু R&D করছে বহু প্রোডাক্টের উপরে এবং সেই R&D করার জন্য কিন্তু একটা হিউজ একটা মার্জিনে ইম্প্যাক্ট পড়ছে। তো সেই ইম্প্যাক্টটা আগামী দিনে পড়বে না, যেটা নর্মালাইজড হয়ে যাবে এবং যখন সেটা নর্মালাইজড হয়ে যাবে তখন কিন্তু আমরা আগামী দিনে আরও বেশি গ্রোথ দেখতে পাবো কোম্পানিটার মধ্যে। এবং নট অনলি ড্রোন সিমুলেশন, নট অনলি আপনার অ্যান্টি ড্রোন সিস্টেম, তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি অ্যাকুইজিশনও করেছে UAV সিস্টেমের, যাতে নিজের প্রপালসান এবং বিভিন্ন রকম রোবোটিক্স যে বিষয়গুলো আছে ডিফেন্স সেক্টরের মধ্যে সেই ডিফেন্স সেক্টরগুলোকে আরও যাতে উন্নত করা যায়, আরও যাতে বেটার করা যায়, সেই দিকে কিন্তু এই কোম্পানি কিন্তু ফোকাস আউট করছে। এবং কোম্পানির যদি আমরা কনকল পড়ে দেখি, অর্থাৎ কোম্পানির যদি ম্যানেজমেন্টের আইডিয়া বা ম্যানেজমেন্ট কী ভাবছে কোম্পানিকে নিয়ে সেটা যদি দেখি, তাহলে আমরা দেখতে পাবো বহু অর্ডার এখনও পাইপলাইনে আছে, প্রায় 800 কোটি টাকার একটা এক্সপেক্টেড অর্ডার আছে পাইপলাইনে। এছাড়াও তারা বলেছে যে তারা আগামী দিনে প্রতি বছর ক্যাগারে কিন্তু 50% করে একটা অর্ডার গ্রোথ, ভাবতে পারছেন প্রতি বছর লং টার্মে ক্যাগারে 50% করে অর্ডার গ্রোথ তাদের টার্গেটে রয়েছে। তার মানে কোম্পানির যে অপটিমিজম বা কোম্পানির যে লক্ষ্য, সে লক্ষ্য অনেকটা দূর। তো এর সাথে সাথে আরও একটা জিনিস আমরা যদি দেখি যে কোম্পানির যে টেকনোলজিক্যাল যে শিফট, সেই শিফটটাও আমরা দেখতে পাবো বিভিন্ন রকমের। তো ডিটেলড অ্যানালাইসিস যদি কনকলের উপরে চান তাহলে আমি প্রত্যেকটা কনকলকে ধরে ধরে আমি পয়েন্ট আউট করে অ্যানালাইসিস করব। আর যে জিনিসটা আমাদের বাকি রয়ে গেলো সেটা হলো মূল্যবান একটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের জিনিস, সেটা হলো ক্যাশ ফ্লো। যে আমরা এত টাকা
সেল করে ফেললাম, এত টাকা এই করে ফেললাম, ওই করে ফেললাম, কিন্তু অ্যাকচুয়ালিতে কোম্পানিতে কতটা ক্যাশ এলো সেটা দেখা অত্যন্ত প্রয়োজন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মার্চ 2024-এ 198 কোটি টাকা তার অপারেশন থেকে এসছে, এবং তার মধ্যে 77 কোটি টাকা এখনও কিন্তু সে পায়নি, পাবে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তার ম্যাক্সিমাম 50-60% পেমেন্ট অলরেডি ডান। তবে ইনভেন্টরির পরিমাণটা বাড়ছে, এবং আমরা দেখতে পাচ্ছি অলরেডি তার একটা ইনভেন্টরি একটা হিউজ বানিয়ে রেখেছে, প্রায় 100 কোটি টাকার প্রায় ইনভেন্টরি বানানো আছে। এর মানেটা এটা বোঝা যাচ্ছে যে এখনই যেভাবে অ্যান্টিড্রোন সিস্টেমের যে একটা চাহিদা বা বুম আমরা দেখতে পাবো, তাহলে সেক্ষেত্রে আগামী 2-3 কোয়ার্টারের মধ্যে এই 100 কোটি টাকার যে মালটা আছে এটা কিন্তু আস্তে আস্তে আমরা কেটে যাবে। তাছাড়াও তাদের হাতে কিন্তু অনেক পাইপলাইন অর্ডার আছে, তার মাধ্যমেও কিন্তু মালটা কেটে যাবে এবং আমরা ক্যাশ সেখান থেকে পেয়ে যাব। তো মোদ্দা কথা আমরা এতটুকুই বলতে পারি যে এই কোম্পানিটি আগামী দিনে একটা যে বড় রকেট হতে চলেছে তার কিন্তু একটা লক্ষণ আজ থেকে আমরা দেখতে পেলাম। এবং আজকের আমরা একটা জিনিস বুঝতে পারলাম, নট অনলি আস, আমরা অ্যাজ আ ট্যাক্স পেয়ার হিসাবে বা আমাদের গভর্নমেন্ট একটা জিনিস বুঝতে পারলো যে একটা দেশের এয়ার ডিফেন্স সিস্টেম কতটা জরুরি, এবং সেটা S-400-কে দিয়ে যেমন আমরা ক্যাপচার করছি, কিন্তু শুধুই S-400-কে দিয়ে ক্যাপচার করলে হবে না, সামান্য যে ছোটো ছোটো কম দামের ড্রোনগুলো আছে সেগুলোকে টেক ডাউন করার জন্য আমাদের এরকম কিছু সিস্টেমের দরকার, অ্যান্টিড্রোন সিস্টেম দরকার। তো আগামী দিনে আই হোপ নেক্সট বাজেটে হয়তো এর উপরে বাজেট ফাইন্যান্স মিনিস্টার আনবে বা আনতে চলেছে। এবার যদি আমরা এটাকে টেকনিক্যালি ফেলে দেখি বা ফান্ডামেন্টালের পরে যখন আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করব, এখানে আমরা দেখতে পাবো যে তার যে লোটা বললাম যে আমাদের একটি যে ইন্ডিকেটার, সেই ইন্ডিকেটার থেকে বাউন্স ব্যাক করেছে, এবং সেই বাউন্স ব্যাক করার জন্য সেখান থেকে একটা ভালো মোমেন্টাম দেখতে পাওয়া যাচ্ছে। তো মোদ্দা কথা আমরা যদি দেখি যে বাই টেকনিক্যালি অর বাই ফান্ডামেন্টালি এটা এখনও পর্যন্ত সেই লেভেলে আন্ডার ভ্যালুড স্টকে রয়েছে, আমরা এটাকে ফোকাস আউট করতে পারি, এবং আমরা কিনবো কি কিনবো না সেটা অবশ্যই আপনাদের পার্সোনাল ম্যাটার। তবে স্টকটা একটা ভালো জায়গায় রয়েছে, এবং কোম্পানিটা নট অনলি ইন্ডিয়া, এই কোম্পানিটা আগামী দিনে বাইরের সমস্ত দেশকেও সাপ্লাই করবে অ্যান্টিড্রোন সিস্টেম, এবং যেটা তাকে বেনিফিট দেবে। তো আজকে এখানেই শেষ করছি। যদি আরও ডিটেল জানতে চান এর বিষয়ে আমি অবশ্যই ভিডিও বানাবো, আপনারা শুধু কমেন্টটা করবেন। ধন্যবাদ।